গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি। আজ থাকছে চতুর্থ পর্ব। ওসি সাহেব প্রথমে আমাকে ডাকলেন, তাও ঠিক সন্ধ্যার আগে আগে। ভদ্রলোক গম্ভীর প্রকৃতির, চেহারার মধ্যেই একটা ঘুষখাই ভাব। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট চাটেন। চাটা দেখে মনে হয় ঠোঁটে অদৃশ্য চিনি মাখানো। জিভ দিয়ে সেই চিনি চেটে নিয়ে মজা করে খাচ্ছেন। আপনার নাম? স্যার, আমার ভালো নাম হিমালয়, ডাকনাম হিমু। হাজতেই প্রথম এসেছেন না এর আগেও এসেছেন? এর আগেও বেশ কয়েকবার এসেছি। তাহলে তো আপনি আত্মীয়ের মধ্যেই পড়েন। কখনো কনভিকশন হয়েছে? জি না, হাজত থেকেই ছাড়া পেয়ে গেছি। এইবার পাবেন না, এইবার জেলখানার ল্যাপসি খাওয়াবার ব্যবস্থা করে দেব। জি আচ্ছা। মনে হচ্ছে আমার কথা শুনে মজা পাচ্ছেন। মজার ইংরেজি জানেন? জানি স্যার, ফান। এইবার আপনার ফানের ব্যবস্থা করে দেব। গাড়ি ভাঙতে খুব মজা লাগে? স্যার, আপনার সামান্য ভুল হয়েছে, আমি গাড়ি ভাঙিনি। অতি ভদ্র ভাষায় লিফট চেয়েছিলাম। উনি লিফট দেওয়ার নাম করে থানায় নিয়ে এসেছেন। তাই নাকি? জি স্যার, এটাই ঘটনা। বাংলাদেশ পেনাল কোডে কথা দিয়ে কথা না রাখার কি কোনো শাস্তি আছে? যদি থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত। আপনি কি নিজেকে অতিরিক্ত চালাক ভাবেন? জি না, ভাবি না। তবে স্যার, সত্যি কথা বলতে কি, আমি যেমন নিজেকে চালাক ভাবি না, অন্য কেউ ভাবি না। আপনি কার গাড়ি ভেঙেছেন সেটা জানেন? স্যার, আমি কারো গাড়ি ভাঙিনি। তবে যিনি গাড়ি ভাঙার কথা বলেছেন তিনি ক্ষমতাবান মানুষ, মন্ত্রীর শ্যালক, এই তথ্য জানি। তিনি এফআইআর করে গেছেন আপনি এবং আপনার বন্ধু মিলে তার গাড়ি ভেঙেছেন এবং আগে একদিন তাকে ভয় দেখিয়েছেন। থান ইট দিয়ে তার মাথা ভেঙে দিতে চেয়েছিলেন। থান ইট দিয়ে মাথা ভেঙে দেবার কথাটা সত্যি না হলেও ভয় দেখাবার ব্যাপারটা সত্যি। ভয় কিভাবে দেখিয়েছেন? ভেঙচি কেটেছি। বাচ্চারা কাউকে ভেঙচি দিলে ভয় লাগে না, কিন্তু বড় কোনো মানুষ ভেঙচি কাটলে বুকে ধাক্কার মতো লাগে। কিভাবে ভেঙচি কেটেছিলাম সেটা কি স্যার ডেমনস্ট্রেট করে দেখাবো? অবশ্যই দেখাবেন। আপনার মতো ফাজিলদের কী চিকিৎসা আমি করি সেটা আগে একটু ডেমনস্ট্রেট করে দেখাই। প্রথমে আমাদের ডেমনস্ট্রেশন, তারপরে আপনারটা। আপনাদের কর্মকাণ্ড শুরু হবার আগে আমি কি একটা কথা বলতে পারি? পারেন। আপনার বোধহয় মনে আছে যে আপনাকে আমি শুরুতেই বলেছি আমি এর আগে বেশ কয়েকবার হাজতে এসেছি, প্রতিবারই ছাড়া পেয়েছি, কোনো কনভিকশন হয়নি। তা থেকে কি প্রমাণিত হয় না যে আমিও ক্ষমতাবান একজন মানুষ? মন্ত্রীর শালার চেয়েও আমার ক্ষমতা বেশি। কাজেই আপনি যা করবেন ভেবেচিন্তে করবেন। ইংরেজি ওই বাক্যটা আশা করি আপনি জানেন, লুক বিফোর ইউ লিভ। ঝাঁপ দেওয়ার আগে ভালো করে দেখো। একবার ঝাঁপ দিয়ে ফেললে কিন্তু সমস্যা। ওসি সাহেব জিভ চাটা বন্ধ করেছেন, সরু চোখে তাকাচ্ছেন। ভেতরে একটু যে থমকে গেছেন তা বোঝা যাচ্ছে। কাজেই এই সুযোগটা নিতে হবে। ওসি সাহেবকে ভড়কে দিতে পারলে কিল থাপ্পড় থেকে আপাতত রক্ষা পাওয়া যাবে। আপনি বলতে চাচ্ছেন যে আপনি একজন বিগ শট? জি না, আমি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, ভেরি স্মল শট, জীবাণু টাইপ। আমার পাজেরও গাড়ি নেই, মন্ত্রী দুলাভাই নেই এবং পায়ে জুতা পর্যন্ত নেই। যদি কিছু মনে না করেন, কবিরের একটা দোহা আপনাকে শোনাতে পারি। কারে কি শোনাতে চাচ্ছেন? কবিরের দোহা। কবির বলছেন, হরিণে আপনা আপ ছিপায়, হরিণে নফিস কর দিখ রায়া। এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বর আপনাকে আপনি লুকিয়ে রাখেন, আবার কি অদ্ভুত সুন্দর করেই না নিজেকে প্রকাশিত করেন। আপনি কি বলতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। এই যে লাইন দুটো বললেন এর মানে কি? মানে তো আপনাকে বললাম। ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করতে সময় লাগবে। কত সময় লাগবে? 2-3 দিন সময় লাগবে। এক কাজ করুন, আমাকে 2-3 দিন হাজতে রেখে দিন, আমি লাইন দুটার ব্যাখ্যা করব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধুকে ছেড়ে দিতে হবে। ও আচ্ছা, ও আচ্ছা বলার দরকার নেই। মন্ত্রী শালাবাবুর কাছে অপরাধ যা করেছি আমি করেছি, আমার বন্ধু করেনি। ওকে ছেড়ে দিন, আপনার লাভ হবে। কী লাভ হবে? সেটা যথাসময়ে দেখবেন। লাভ লোকসান প্রসঙ্গেও কবিরের একটা দোহা আছে, বলবো?
দোহাফোহা বাদ দিন, ঝেড়ে কাশুন। আপনি কে ঠিক করে বলুন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি করেন কি? আমি স্যার কিছুই করি না, হলুদ পাঞ্জাবি পরে পথে পথে হাঁটি। আপনার চলে কিভাবে? এত বড় একটা শহরে একজন মানুষের বেঁচে থাকা কোনো কঠিন ব্যাপার না। পথে পথে ঘুরেন কেন? আমার বাবার জন্য পথে পথে ঘুরি। আমার বাবার মাথা ছিল খারাপ, বাইরে থেকে কেউ বুঝতে পারত না। তার সমস্ত আচার আচরণ ছিল স্বাভাবিক মানুষের মতো, শুধু চিন্তাভাবনা ছিল পাগলের মতো। কীরকম? তার ধারণা হলো যদি ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায়, ডাক্তারি স্কুলে পাঠিয়ে ডাক্তার বানানো যায়, তাহলে মহাপুরুষ বানানোর স্কুলে পাঠিয়ে ছেলেকে কেন মহাপুরুষ বানানো যাবে না? মহাপুরুষ বানানোর স্কুল আছে নাকি? জি না, বাবা একা স্কুল দিয়েছিলেন। তিনি ছিলেন স্কুলের প্রিন্সিপাল আর আমি তার ছাত্র, প্রথম এবং শেষ ছাত্র। স্কুলে কি শেখানো হতো? নির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না। প্রিন্সিপাল সাহেবের মাথায় যখন যা আসতো তাই ছিল পাঠ্যক্রম। একটা উদাহরণ দেই। আমি অন্ধকারে ভয় পেতাম। সেই ভয় কাটানোর জন্য তিনি একদিন এক রাতে আমাকে বাথরুমে তালাবদ্ধ করে রেখেছিলেন। আমার বয়স তখন 7। বলেন কি? এ তো পাগলের কাণ্ড। আগেই তো বলেছি বাবা পাগল ছিলেন। আপনার মা বাধা দেননি? মা যাতে বাধা দিতে না পারেন সেই জন্য মাকে মেরে ফেলেছিলেন। বাবার ধারণা মাতৃস্নেহ মহাপুরুষ হবার প্রক্রিয়ায় বড় বাধা। মহাপুরুষকে সব রকম বন্ধন থেকে মুক্ত হতে হবে। স্নেহের বন্ধন, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। আই সি। বাবার ট্রেনিংয়ের ফলে আপনি কি মহাপুরুষ হয়েছেন? জি না, মনে হয় পাশ করতে পারিনি, ফেল করেছি। তবে তবে আবার কি? লোকজনদের খানিকটা বিভ্রান্ত করতে পারি। এটা মহাপুরুষদের একটা লক্ষণ। মহাপুরুষদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সত্যি করে বলুন তো স্যার, আপনি কি বিভ্রান্ত হননি? আমি বিভ্রান্ত হয়েছি? জি হয়েছেন। আপনার মনে সন্দেহ ঢুকে গেছে। আপনি ভাবছেন হলুদ পাঞ্জাবি পরা এই লোকটা মহাপুরুষ হলেও তো হতে পারে। আপনার মন দুর্বল বলেই সন্দেহটা প্রবল। আমার মন দুর্বল? জি স্যার, ঘুষ যারা খায় তাদের মন দুর্বল থাকে। আই সি। আপনি কি স্যার দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দেবেন? ওসি সাহেব বেশ কিছুক্ষণ ঝিম ধরে রইলেন। একসময় তার ঝিম কাটল। তিনি মিনিট 3 পা নাচালেন। মানুষ সাধারণত একটা পা নাচায়, উনি 2টা পা একসঙ্গে নাচাচ্ছেন। দেখতে ভালো লাগছে। পা নাচানো থামল। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, আচ্ছা ঠিক আছে যান, আপনার বন্ধুকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি কিন্তু আছেন? অবশ্যই আছি। আপনাকে কবিরের 2 লাইনের ব্যাখ্যা না দিয়ে আমি যাব না। চা খাবেন? জি চা খাবো এবং একটা সিগারেট খাবো। স্যার আরেকটা কথা, হাজতে ঢোকানোর পর কি একটা টেলিফোন করার সুযোগ পাওয়া যায় না? আত্মীয়স্বজনকে জানানো যে দয়া করে দুশ্চিন্তা করো, আমি হাজতে আছি। টেলিফোন করতে চান? জি চাই। কাকে ফোন করবেন, প্রধানমন্ত্রীকে? জি না স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, জীবাণু টাইপ, জীবাণুর চেয়েও ছোট, ভাইরাস বলতে পারেন। ভাইরাস মাঝে মাঝে ভয়ঙ্কর হয়। জি স্যার, তা হয়। নাম্বার বলুন, আমি লাগিয়ে দিচ্ছি। মন্ত্রী সাহেবের শালার সঙ্গে কথা বলতে চাচ্ছি। ওনার টেলিফোন নাম্বার তো আপনি রেখে দিয়েছেন, তাই না? টেলিফোনে কি বলবেন সেটা এখনও ঠিক করিনি। বাংলাদেশ আইনে আমি হাজত থেকে একটা টেলিফোনের সুযোগ পাই, সেই সুযোগ ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা দেখি উনি কথা বলতে চান কিনা কে জানে। ওসি সাহেব নিচু গলায় ভদ্রলোকের সঙ্গে আগে কিছুক্ষণ কথা বললেন। আমার সম্পর্কে কিছু বললেন বোধহয়। তারপর টেলিফোন আমার দিকে এগিয়ে দিলেন। আমি আনন্দিত গলায় বললাম, কেমন আছেন ভাই? আমি হিমু। কি চান আমার কাছে? আমি আল্লাহর কাছেই কিছু চাই না, আর আপনার কাছে কি চাইব? বড় বড় কথা শিখেছেন, মুখের চেয়ে জিহ্বা বড়। জিহ্বা এখন সাইজ মতো কাটা পড়বে। স্যার আপনার বুকের ব্যথাটার খবর কি শুরু হয়েছে? তার মানে? আমি একজন মহাপুরুষ টাইপ জিনিস। আপনি আমার নামে মিথ্যা ডায়েরি করেছেন। তার শাস্তি হিসেবে আপনার বুকে ব্যথা শুরু হবার কথা। এখনও হচ্ছে না কেন বুঝতে পারছি না। চড়িয়ে দাঁত ফেলে দেব হারামজাদা। স্যার ব্যথাটা খুব বেশি হলে দেরি না করে সোহরাওয়ার্দী হাসপাতালে চলে যান। এনজিস ট্যাবলেট আনিয়ে রাখুন, জিভের নিচে দিতে হবে। টেলিফোনের ওপাশে ভদ্রলোক রাগে থরথর করে কাঁপছেন। ভদ্রলোককে দেখা না পাওয়া গেলেও বোঝা যাচ্ছে।
আমি তার রাগ সম্পূর্ণ অগ্রাহ্য করে হাসি মুখে বললাম, আমার নামে মিথ্যা এফআইআর করিয়েছেন, এটা ঠিক হয়নি। বুকের ব্যথা ওঠামাত্র থানায় ওসি সাহেবকে সত্যি কথাটা জানাবেন, ব্যথা কমে যাবে। আপনার দুলাভাই মিথ্যা বললে কোনো সমস্যা না, তিনি মন্ত্রী মানুষ। মিথ্যা তিনি বলবেন না তো কে বলবে? তিনি সত্যি কথা বললেই সমস্যা। সত্যি কথা বললে সমস্যা মানে? মন্ত্রীরা মিথ্যা বলেন এটা ধরে নিয়ে আমরা চলি, এতে সিস্টেম অভ্যস্ত হয়ে গেছে। কাজেই হঠাৎ একজন মন্ত্রী যদি সত্যি কথা বলা শুরু করেন তাহলে সমস্যা হবে না? ফর ইয়োর ইনফরমেশন, আমার দুলাভাই কখনোই মিথ্যা বলেন না। এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি পায়, আপনি বোধহয় জানেন। সংসদে সব এমপিরা কোনো বিষয়ে একমত হন না, শুধু ট্যাক্স ফ্রি গাড়ির বিষয় ছাড়া। সেখানে আমার দুলাভাই ট্যাক্স ফ্রি গাড়ি নেননি। আমি যে গাড়িতে চড়তে চাইলাম সেটা তাহলে কার? আমার। স্যার আপনি কি করেন? ব্যবসা। গার্মেন্টস? ঠিক ধরেছেন। আপনাদের গার্মেন্টসে কি হলুদ পাঞ্জাবি হয়? আমাদের 2টা হলুদ পাঞ্জাবি দিতে পারবেন? একটা আমার জন্য, একটা ওসি সাহেবের জন্য। আমার সাইজ 34, ওসি সাহেবের 36। এক্সট্রা লার্জ কিনলেই হবে। খট করে শব্দ হলো। ভদ্রলোক টেলিফোন নামিয়ে রাখলেন। ওসি সাহেব চিন্তিত এবং বিরক্ত মুখে বললেন, আপনি শুধু যে নিজে বিপদে পড়ছেন তা না, আপনি তো মনে হয় আমাকেও বিপদে ফেলেছেন। অনেক টাকা পয়সা খরচ করে ঢাকায় পোস্টিং নিয়েছি, বিরাট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের 10 ভাগের 1 ভাগও এখনও তুলতে পারেনি। এর মধ্যে যদি বদলি করে দেয় তাহলে আম ছালা সবই যাবে, শুধু পড়ে থাকবে আমের আটি। ভালো কথা। ভদ্রলোকের বুকে কি সত্যি ব্যথা উঠবে? জি উঠবে। আমার আধ্যাত্মিক ক্ষমতার জন্য না, এমনিতেই উঠবে। মানসিকভাবে দুর্বল তো, তার জন্য মনে একটা চাপ আছে। এ চাপ শরীরে চাপ ফেলবে, বুকে তীব্র ব্যথা হবে। এও হতে পারে ব্যথা কিছু হলো না, কিন্তু মনে হবে ব্যথা হচ্ছে। স্যার আমার বন্ধুকে ছাড়ার ব্যবস্থা করবেন না? করছি। সিগারেট খাবেন? জি খাবো। ব্যাঙাচি বিশ্বাসই করছেন না যে তাকে ছেড়ে দিচ্ছে। সে একই সঙ্গে আনন্দিত এবং দুঃখিত। তাকে ছেড়ে দিচ্ছে এই আনন্দ তার রাখার জায়গা নেই, আবার আমাকে আটকে রেখেছে এই দুঃখও সে আসলেই বিপর্যস্ত। দোস্ত তোকে রেখে চলে যেতে খুবই খারাপ লাগছে। আমাকে তো রেখে যেতেই হবে, আমি দোষ করেছি, গিল্টি পার্টি। তুই তো দোষ করিসনি। তা ঠিক। তোর ভাবির অনেক বড় বড় আত্মীয়স্বজন আছে, তাদের ধরলেই তোর রিলিজের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তোর ভাবিকে কিছুই বলা যাবে না। বুদ্ধিমতী মেয়ে তো, তোর কথা বললেই সে বলবে, তোমার বন্ধু হাজতে সেই খবর তোমাকে কে দিল? আমি তার জেরার মুখে পড়ে স্বীকার করে ফেলবো যে আমিও হাজতে ছিলাম। দাবানল লেগে যাবে, বুঝলি? বুঝতে পারছি। শোন দোস্ত, তুই আশা ছাড়িস না, আমি ধর্মীয় লাইনে চেষ্টা করব। আমাদের বাড়ির পাশেই এক হাফেজ সাহেব আছেন, 1000 টাকায় কোরআন খতম দেন। আর্জেন্ট ব্যবস্থাও আছে। টিফিন ক্যারিয়ার করে তোর খাওয়া নিয়ে আসবো, প্রমিস। কিচ্ছু আনতে হবে না। অবশ্যই আনতে হবে। তুই না খেয়ে থাকবি? দোস্ত মনে ভরসা রাখ, কাল সকালের মধ্যে খতম স্টার্ট হবে ইনশাল্লাহ। আমাকে হাজতে থাকতে হলো 3 দিন। ওসি সাহেবের সঙ্গে এই 3 দিন আমার কথা হলো না। তিনি অসম্ভব ব্যস্ত, কোনো একটা ঝামেলা হয়েছে। দিনরাত 24 ঘন্টায় তাকে ছুটোছুটি করতে হচ্ছে। এই 3 দিনে ব্যাঙাচির কোনো খোঁজ নেই। তার টিফিন ক্যারিয়ার নিয়ে আসার কথা। চতুর্থ দিন সকালে ওসি সাহেব আমাকে ছেড়ে দিয়ে ক্লান্ত মুখে বললেন, যান চলে যান। চলে যাব? হ্যাঁ চলে যাবেন। গত পরশুই আপনাকে ছেড়ে দেবার কথা। আমি অপারেশনে যাবার আগে সেকেন্ড অফিসারকে বলে গিয়েছিলাম আপনাকে ছেড়ে দিতে। সে ভুলে গেছে। কিছু মনে করবেন না, 2 দিন এক্সট্রা হাজতবাস হলো। আপনাকে কোভিডের দোহার ব্যাখ্যাটা তো বলা হলো না। ব্যাখ্যা বাদ দেন, আমার জান নিয়ে টানাটানি, খুবই সমস্যায় আছি। 1 কাপ চা খান, চা খেয়ে চলে যান। মনে কোনো কষ্ট পুষে রাখবেন না। প্রতিমন্ত্রীর শালা টেলিফোন করে আমাকে বলেছে যে তিনি দুঃখিত, এই খবরটা যেন আপনাকে দেয়া হয়। আমি দিলাম, কাজে আমার দায়িত্ব শেষ। ওনার কি ব্যথা উঠেছিল? ব্যথার খবর জানি না, উঠেছে তো বটেই। হাসপাতাল থেকে টেলিফোন হয়েছে, গলা চিচি করছে। আপনি ইন্টারেস্টিং ক্যারেক্টার। থ্যাংক ইউ। আমি ওসি সাহেবের সঙ্গে চা খেলাম। ওসি সাহেব দুঃখিত গলায় বললেন, মনটা খুবই খারাপ, মনে হয় আমাকে বদলি করে খাগড়াছড়ি টড়ির দিকে পাঠাবে। শান্তিবাহিনীর ডলা খাবো। শান্তি চুক্তি তো হয়ে গেছে, এখন আর কিসের ডলা? এখনকার ডলা হবে
আপোষের ডলা, শান্তি শান্তি ভাবে হাসতে হাসতে ডলা। যাই হোক, বাদ দেন। চায়ের সঙ্গে কিছু খাবেন? একটা সিগারেট খাবো। ওসি সাহেব সিগারেট দিলেন। লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে বসেছেন। বাতাসের জন্য ধরাতে পাচ্ছেন না, বাতাসে লাইটারে আগুন নিভে যাচ্ছে। তিনি মহাবিরক্ত। আমি ওসি সাহেবকে বললাম, একটা মজার কথা কি জানেন ওসি সাহেব? ছোট্ট আগুনের শিখা বাতাসে নিভে যায়, কিন্তু বিশাল যে আগুন, যেমন মনে করুন দাবানল, বাতাস পেলে ফুলে ফেপে ওঠে। ওসি সাহেব বললেন, এটাও কি কবিরের দোহা? জি না, এটা হিমুর দোহা। হিমুটাকে? আমিই হিমু। ও আচ্ছা, আপনি হিমু, একবার বলেছিলেন, ভুলে গিয়েছি, কিচ্ছু মনে থাকে না। এমন এক বিপদে আছি যা বলার না, কারো সঙ্গে পরামর্শও করতে পারছি না। এটা এমনই সেন্সিটিভ ইস্যু যে পরামর্শও করা যাচ্ছে না। ভালো কথা, আপনি পরামর্শ কেমন দেন? খুবই খারাপ পরামর্শ দেই। আমার পরামর্শ যে শুনবে তার অবস্থা কাহিল। শুনি আপনার পরামর্শটা। ঘটনা না শুনে পরামর্শ দিব কিভাবে? ওসি সাহেব গলা নামিয়ে ফিসফিস করে বললেন, একটা রেপ হয়েছে। অল্প বয়সী একটা মেয়েকে তার স্বামীর সামনে 3 মাস্তান রেপ করেছে। মাস্তান 3টার আবার খুব ভালো পলিটিক্যাল কানেকশন আছে। মেয়ে এবং মেয়ের স্বামী এদের বিরুদ্ধে মামলা করেছে। আপনাকে চাপ দেওয়া হচ্ছে মামলা ভণ্ডুল করে দিতে? এটা করলে তো ভালোই ছিল। মামলা নষ্ট করা কোনো ব্যাপারই না। আমাকে বলা হচ্ছে এই 3 জনের জায়গায় অন্য 3 জনের নাম ঢুকিয়ে দিতে। এটা কী করে সম্ভব বলুন? সম্ভব না কেন? মেয়ে যে 3 নাম বলেছে সেই 3 নাম না লিখে আপনি লিখবেন অন্য 3 নাম। ওই 3 জনকে ধরে এনে রামচেঁচা, বেটা তোরা কেন রেপ করলি? অন্যরা রেপ করে চলে গেলে তোরা ছিলি কোথায়? রসিকতা করছেন না? করেন, রসিকতা করেন। আমরা নষ্ট হয়ে গেছি, আমাদের নিয়ে তো রসিকতা করবেনই। যারা আমাদের নষ্ট করলো তাদের নিয়ে রসিকতা করার সাহস আছে? নেতাদের হাত থেকে দেশটাকে বের করেন, বের করে এনে সাধারণ মানুষের হাতে দেন। তারপর? ওসি সাহেব চুপ করে গেলেন। আমি বললাম, ওসি সাহেব একটা কাজ করলে কেমন হয়? ওসি সাহেব ভ্রু কুঁচকে বললেন, কী কাজ? আপনি সত্যি আসামিদের ধরে সেইভাবে কেস সাজিয়ে দিন, নিরপরাধ 3 জনকে শাস্তি দেবেন, সেটা কেমন কথা? ওসি সাহেব বিরক্ত গলায় বললেন, পাগলের মতো কথা বলবেন না, দেশের পরিস্থিতি বিচার করে কথা বলবেন। হাই লেভেল থেকে যেটা চাওয়া হয় সেটাই করতে হবে। আপনি যখন সত্যি কাজটা করবেন তখন আপনি হাই লেভেলে চলে যাবেন, বাকি সবাই চলে যাবে লো লেভেলে। আপনি বিদায় হন। নিন, এই সিগারেটের প্যাকেটটা রেখে দিন। ঘুষের টাকায় কেনা, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আমি থানা থেকে বের হলাম। ওসি সাহেব আমার সঙ্গে সঙ্গে বাইরে এলেন। তাকে খুব চিন্তিত লাগছে। বন্ধ দরজায় হেলান দিয়ে তামান্নার জন্য অপেক্ষা করতে পারি, সেটা ঠিক হবে কি? খাল কেটে হাঙর নিয়ে আসা হবে না তো? ফ্ল্যাট বাড়িগুলোতে অবধারিতভাবে কিছু নিষ্কর্মা বডি বিল্ডার থাকে। পানির তৃষ্ণা চক্রবৃদ্ধি হারে বাড়ছে। কলিং বেল টিপে পানি খেতে চাইলে কেমন হয়? একবার পানি চাইলে দরজা খুলতেই হবে। তৃষ্ণার্তকে পানি দেবে না এমন বাঙালি মেয়েরা এখনো জন্মা হয়নি। আমি কলিং বেলে হাত রাখলাম। তার প্রায় সঙ্গে সঙ্গেই বডি বিল্ডার উপস্থিত হলেন। মনে হচ্ছে তাকে খবর দিয়ে আনানো হয়েছে। সম্ভবত তামান্নার মা পিছনের বারান্দা থেকে পাশের ফ্ল্যাটের মহিলার সঙ্গে কথা বলেছেন, কারণ বডি বিল্ডার শীতল গলায় বলল, ব্রাদার একটু নিচে আসেন, কুইক। এসব ক্ষেত্রে কোনো রকম তর্ক বিতর্কে যাওয়া ঠিক না। আমি হাসি মুখে বডি বিল্ডারের সঙ্গে নিচে নেমে এলাম। বডি বিল্ডার শুটকাট দিয়ে তাকে বলল, মনা ভাই ধৈর্য আনছি। মনা ভাই পা নাচানো বন্ধ করে আমাকে দেখলেন। ইন্টারোগেশন পর্ব শুরু হলো। কি নাম? হিমু। এখানে কার কাছে? তামান্নার কাছে। তামান্না কে হয়? কিছু হয় না। কিছু হয় না তাহলে এসেছেন কেন? এখনও কিছু হয় না, তবে ভবিষ্যতে হতে পারে। তার মানে কি? তামান্নার সঙ্গে আমার বিয়ের কথা চলছে। মনা ভাই সঙ্গে সঙ্গে পা নাচানো বন্ধ করলো। লাইটার দিয়ে সিগারেট ধরালো। সে মনে হয় খানিকটা হকচকিয়ে গিয়েছে। হকচকিয়ে যাবার কারণে সিগারেট ধরানোর দৃশ্য তেমন জমল না। প্রেমের বিয়ে না এনগেজ ম্যারেজ? এনগেজ ম্যারেজ। কথাবার্তা হচ্ছে। কথাবার্তা কি পাকা হয়ে গেছে? এখনও পাকেনি। বিয়ে পাকতে একটু সময় লাগে। স্ট্রেট কথা জিজ্ঞেস করছি, স্ট্রেট জবাব দেবেন। জি আচ্ছা। মনা ভাই বডি বিল্ডারকে চোখের ইশারায় কাছে ডাকলো। তাদের সঙ্গে কানে কানে কিছু কথা হলো।
বডি বিল্ডার ফেরত এলো এবং আনন্দিত গলায় জানালো যে তামান্নার মা হিমু নামে কাউকে চেনে না এবং তার মেয়ের কোনো বিয়ের কথা হচ্ছে না। মনা ভাইয়ের চোখ আনন্দে ঝলসে উঠল। সে মুখে সুরোয়া টানার শব্দ শুরু করল। আপাতত দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখুন যাতে আমি পালিয়ে যেতে না পারি। দড়ি দিয়ে বেঁধে রাখবো? জি, সেটাই ভালো হবে। শুধু একটা রিকোয়েস্ট, কাউকে দিয়ে এক জগ ঠান্ডা পানি আনিয়ে দিন। মনা ভাই বলল, তুমি জামাই মানুষ, পানি খাবে? তোমার জন্য শরবতের ব্যবস্থা করি, ঠান্ডা শরবত। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জি আচ্ছা। চারদিকে হাসাহাসি পড়ে গেল। আমি ছাড়া পেলাম রাত 11টায়। তামান্না তার এক অসুস্থ বান্ধবীকে দেখতে গিয়ে ফিরতে দেরি করেছে, যে কারণে আমার রিলিজ অর্ডারেও দেরি হলো। তামান্না আমাকে রিকশায় তুলে দিল এবং গম্ভীর ভঙ্গিতে বলল, আপনি দয়া করে আর কখনো এ বাড়িতে আসবেন না। আপনার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, এসব ভুলে যান। আমি বললাম, তামান্না, রিকশা ভাড়াটা দিয়ে দাও, আমার কাছে একটাও পয়সা নেই। তামান্না বলল, রিকশা ভাড়া দিয়ে দিচ্ছি, দয়া করে আমাকে তুমি করে ডাকবেন না। ঘরে ঢুকে চিঠি পেলাম, 2টা চিঠি। ফাতেমা খালার ম্যানেজার লিখেছেন এবং ব্যাঙাচি লিখেছে। প্রথম পড়লাম ম্যানেজারের চিঠি। হিমু সাহেব, গত 3 দিনে আমি 4 বার আপনার খোঁজ করেছি। আপনি কোথায় আছেন কেউ বলতে পারছে না। আপনাদের মেসের ম্যানেজার বলল, হঠাৎ উধাও হয়ে যাওয়া নাকি আপনার পুরনো রোগ। গত বছর 1 নাগাড়ে 3 মাস আপনার কোনো খোঁজ ছিল না। আমি খুবই চিন্তিত বোধ করছি, কারণ ম্যাডামের সিঙ্গাপুর যাওয়া অত্যন্ত জরুরি। তিনি আপনার সঙ্গে কথা না বলে যেতে পারছেন না। সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটা আছে, কিন্তু আপনার কারণে কনফার্ম করা যাচ্ছে না। যাই হোক, এই চিঠি আপনার হাতে যেদিন আসবে, দয়া করে সেদিনই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। বিনীত, রফিকুল ইসলাম। ব্যাঙাচির চিঠিটার অর্ধেক বল পয়েন্টে লেখা, কয়েক লাইন বল পয়েন্টের কাহিনি ফুরিয়ে যাওয়ায় বিনা কালিতে লেখা, তারপর লেখা পেন্সিলে। দোস্ত, আমার উপর রাগ নিশ্চয়ই করেছিস। দোস্ত, কী করব বল, থানা যেতে সাহসে কুলায়নি, তবে তোর জন্য কোরআন মজিদ খতম করেছি। যাই হোক, এখন আসল খবর হলো, তোর ইয়াকুব সাহেবের সন্ধান বের করেছি। তার পিতার নাম সুলেমান। তার ঠিকানা এখানে কয়েক লাইন বিনা কালিতে লেখা। তোকে বাসা চিনিয়ে দেব। ভদ্রলোক মাইডিয়ার টাইপের, অতিরিক্ত কথা বলেন, পেশায় জ্যোতিষী, মন্ত্রতন্ত্র জানেন, কবিরাজি চিকিৎসাও করেন। তিনি বলেছেন ইউনানি শাস্ত্রে মেদভুরি কোনো ব্যাপার না। তোর সাথে আলোচনা করে ওনাকে দিয়ে চিকিৎসা করাবো কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। দোস্ত, এখন বল, তোর খোঁজ খবর না নেওয়ার জন্য তুই রাগ করিস নাই। বাল্যবন্ধুর অপরাধ নিজ গুণে ক্ষমা করে দে। ইতি তোর বাল্যবন্ধু, আরিফুল আলম জোয়ারদার। ফাতেমা খালার সঙ্গে টেলিফোনে আলাপ করলাম। ফাতেমা খালা বিস্মিত হয়ে বললেন, তুই কোত্থেকে? এতদিন ছিলি কোথায়? এতদিন না খালা, মাত্র 3 দিন। তোর জন্য আমার সব আটকা পড়ে আছে। হোটেল রিজার্ভেশন করিয়েছিলাম, লাস্ট মোমেন্টে তাও ক্যান্সেল করলাম। এখন আবার রিজার্ভেশন করাও। ইয়াকুবের সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। আসল লোক তো? ফলস না? না, ফলস না। তোর খালুকে চিনতে পারলো? এখনও তার সঙ্গে কথা হয়নি। কথা না বলে ভালো করেছিস। আগ বাড়িয়ে খবরদার তুই কিছু জিজ্ঞেস করবি না। আগে ভাব দিবি, তারপর দরকার হলে রোজ যাবি, তাকে ইন কনফিডেন্সে নিয়ে নিবি। পারবি না? পারবো। লোকটা দেখতে কেমন? এখনও দেখিনি, শুধু সন্ধান বের করেছি। আমি জানতাম তুই পারবি। আজই তামান্নাকে বলেছিলাম, যদি কেউ ইয়াকুবের খোঁজখবর করতে পারে, হিমুই পারবে। ভালো কথা। লোকটা কি করে? কবিরাজ। কবিরাজ মানে? অসুখ বিসুখ হলে কবিরাজি মতে চিকিৎসা করে। তোমার গ্যাসের জন্য এখন আর সিঙ্গাপুর যেতে হবে না। তাকে বললেই বাসক পাতার রস, তুলসী পাতার রস দিয়ে এমন জিনিস বানিয়ে দেবে যে 1 ডোজ খেলে গ্যাস হজম। তুই বুঝতে পারছিস না হিমু, আমার অবস্থা ভয়াবহ। এমন গ্যাস হচ্ছে যে মাঝে মাঝে ভয় হয় গ্যাস বেলুনের মতো উপরে উঠে না যাই। সিঙ্গাপুরে যে যাচ্ছি, শখ করে তো যাচ্ছি না। যাচ্ছ কবে? যত তাড়াতাড়ি যাই ততই ভালো। কাল তো পারবো না, দেখি পরশু যেতে পারি কিনা। এর মধ্যে তুই বাসায় এসে 20,000 টাকা নিয়ে যা। তোর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না। আমি ম্যানেজারকে বলে দেবো তোকে যেন ক্যাশ দেয়। ক্যাশ দেওয়ার সিস্টেম অবশ্যই আমাদের নেই। আমাদের সব ট্রানজ্যাকশন হয় চেকে। চেকের ট্রানজ্যাকশনের বড় সুবিধা হলো একটা ডকুমেন্ট থাকে। যাই হোক, তোর জন্য স্পেশাল ব্যবস্থা হবে। হিমু, লোকটাকে তুই ডিটেকটিভের মতো স্টাডি করবি।
আচ্ছা, লোকটা ম্যারিড নাকি? খালা, আমি এখনও জানি না। আপনি সিঙ্গাপুর থেকে ঘুরে আসুন, ইতিমধ্যে আমি খোঁজ খবর নিয়ে রাখব। ফাতেমা খালা আনন্দিত গলায় বললেন, তুই আমাকে খুশি করেছিস, দেখিস আমিও তোকে খুশি করিয়ে দেব। তামান্নাকে ভজিয়ে ভাজিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে? দিতেও পারি। খালার গলার স্বরে রহস্যের ঝিলিক। 20,000 টাকা পাওয়া গেল। 100 টাকার 2টা বান্ডিল, সবই চকচকা নোট। নাকের কাছে ধরলে নেশার মতো লাগে, সারাক্ষণ ধরে রাখতে ইচ্ছে করে। ম্যানেজার সাহেব বললেন, টাকাটা গুনে নিন। আমি সঙ্গে সঙ্গে গুনতে বসলাম। নতুন টাকা গুনতেও আনন্দ। কিছুক্ষণ গোনার পর হিসেবে গণ্ডগোল হয়ে 51 না 57 সমস্যা দেখা দেয়। আবার নতুন করে গোনা। অসুবিধা কিছু নেই, আমার দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হবে না। এসি ঘরের হিমহিম হাওয়ায় টাকা গোনা যেতে পারে। ম্যানেজার সাহেব বিরক্ত মুখে আমার দিকে তাকাচ্ছেন। তাকে বিরক্ত করতেও ভালো লাগছে। মানুষকে বিরক্ত করা যত সহজ মনে হয়, আসলে তত সহজ না, বরং বেশ কঠিন। নিউরোলজির এক অধ্যাপক বলেছিলেন, মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে বিরক্ত হতে খুবই অপছন্দ করে। সে আনন্দিত হতে পছন্দ করে, রাগতে পছন্দ করে, কিন্তু বিরক্ত হতে পছন্দ করে না। কোনো মস্তিষ্ককে ক্রমাগত বিরক্ত করতে থাকলে হয় সে বিরক্তিটাকে রাগে নিয়ে যাবে, কিংবা এমন কোনো ব্যবস্থা করবে যাতে বিরক্তিকর ঘটনাটায় সে মজা পায়। হিমু সাহেব, টাকা গোনা এখনও হলো না? জি না, 50 ক্রস করার পরপরই ভেড়াছাড়া হয়ে যাচ্ছে। আমার কাছে দিন, গুনে দিই। আপনি বরং চা খান। জি আচ্ছা। 20,000 টাকা দিয়ে কী করবেন? ভাবছি একটা পাথর কিনব। ভাগ্য বদলানোর পাথর, ব্লু সাফায়ার। জি না, সাধারণ পাথর, ভেঙে রেল লাইনে দেয়, কিংবা বাড়ির ফাউন্ডেশনে ব্যবহার করে সেই পাথর। পাথরটার দাম 20,000 টাকা। কততে বিক্রি করবে তা তো জানি না। 20,000 হচ্ছে আমার লাস্ট অফার। দিলে দেবে, না দিলে নাই। ম্যানেজার সাহেব টাকা গোনা বন্ধ করে আমার দিকে তাকালেন। গম্ভীর গলায় বললেন, পাথরটার বিশেষত্ব কী? বিশেষত্ব কিছু নেই। পাথরের আবার বিশেষত্ব কী? তাহলে 20,000 টাকায় কিনছেন কেন? শখের জন্য কিনছি। কিনতে পারবো কিনা তাও জানি না। যার পাথর সেও শখ করে রাখছে। পাথরের মালিক কে? মালিকের নাম মেসকান্দর মিয়া। সে পেশায় একজন ভিক্ষুক। আজই কিনবেন? জি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সঙ্গে আসতে পারি? অবশ্যই পারেন। 20,000 টাকার পাথর দেখার লোভ হচ্ছে। চলুন যাই। ম্যানেজার সাহেব টাকা গুনছেন। তারও টাকা গোনায় সমস্যা হচ্ছে। খুব সম্ভব তার মাথায় পাথর চেপে বসেছে। ভিক্ষুক মেসকান্দর মিয়া আগের জায়গাতেই আছে। পাথরটাও ঠিক আগের জায়গায়। আমাদের দেখে এক চোখ মিটমিট করে তাকালো। আমি বললাম, মেসকান্দর মিয়া, আমাকে চিনতে পারছেন? মেসকান্দর মিয়া জবাব দিল না। তার দৃষ্টি স্থির হয়ে গেল। আমি বললাম, মনে নেই ওই যে আপনার পাথরে ধাক্কা খেয়ে আঙুলে ব্যথা পেলাম? যে মনে আছে। আজ কজন ব্যথা পেয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? প্রয়োজন কিছু নেই, কৌতূহল। তুমি বলবে না, তাই না? মেসকান্দর জবাব দিল না। সে এবং ম্যানেজার দুজনেই এখন তাকিয়ে আছে পাথরের দিকে। আমি বললাম, মেসকান্দর মিয়া, তুমি কি এই পাথরটা আমার কাছে বিক্রি করবে? কী দাম চাও বলো? মেসকান্দর আবার আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে ভয় এবং সন্দেহ। আমি আবার বললাম, বলো কত চাও? মেসকান্দর বিড়বিড় করে বলল, পাথর বেচুম না। আমি বললাম, সাধারণ একটা পাথর, এটা তো কোহিনূর না, আমি ভালো দাম দেব। জি না স্যার, পাথর বেচুম না। যত দামি দেন বেচুম না। আমি নগদ টাকা সাথে করে নিয়ে এসেছি। একবার হ্যাঁ বলো, আমি পাথর নিয়ে বাড়ি চলে যাই। এক কথা কয়বার কমু, আমি পাথর বেচুম না। কেন বেচবে না? আমি পাথরের দোকানদারি করি না, আমি করি ভিক্ষা। শোনো মেসকান্দর, 20,000 টাকা আমার শেষ অফার। 20,000 টাকা থেকে 1 পয়সা বেশি দিতে পারবো না। তুমি বিবেচনা করে দেখো। ধরো, সিগারেটটা ধরাও। সিগারেট টান দিয়ে ঠান্ডা মাথায় বিবেচনা করো। মেসকান্দর সিগারেট নিল। আমি দিয়াশলাই দিয়ে সিগারেট ধরিয়ে দিলাম। মেসকান্দর এগিয়ে গেল পাথরের দিকে। আমি বললাম, কি মেসকান্দর, বেচবে? যে না। আমি কিন্তু চলে যাব, পিছন থেকে ডাকলে লাভ হবে না। মেসকান্দর চোখ মুখ শক্ত করে বলল, লাখ টাকা দিলেও পাথর বেচুম না। আমি ম্যানেজারকে নিয়ে হাঁটা দিলাম। কিছুদূর গিয়ে ফিরে তাকালাম। মেসকান্দার পাথরের উপর বসে আছে, সিগারেট টানছে। ম্যানেজার সাহেব বললেন, ওই গাধা বোধ হয় 20,000 টাকা মানে কত টাকা সেটাই জানে না।
আমি বললাম, হতে পারে। 100 পর্যন্ত সে হয়তো গুনতেই জানে না, 20তে আটকে আছে। তার কাছে 100 হলো 5 কুড়ি। কিংবা এও হতে পারে গাধাটা ভেবেছে এটা অনেক দামি জিনিস, ফাঁকি দিয়ে তার কাছ থেকে সস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এটাও হতে পারে। ম্যানেজার সাহেব বললেন, আপনি কেন 20,000 টাকা এই পাথর কিনতে চাচ্ছেন? আমি গম্ভীর গলায় বললাম, এটা সাধারণ পাথর না, খুবই রহস্যময় পাথর। কী রহস্য? সেটা তো ম্যানেজার সাহেব বলা যাবে না। গুহ্যবিদ্যা বা বাতিনি জ্ঞান সর্বসাধারণের জন্য না। ভিক্ষুক মেসমন্দর মিয়া কি পাথরের রহস্যের কথা জানে? জানতেও পারে। না জানলে সে তার ডেরায় ফেরার সময় এমন একটা ভারী পাথর বয়ে নিয়ে যায় কেন? ম্যানেজার সাহেব, সিগারেট খাবেন? জি না, আমি ধূমপান করি না। আপনাকে খুবই বিচলিত মনে হচ্ছে। শরীরে কিছু ক্যাফিন ঢুকলে নার্ভ শান্ত হতে পারে। ম্যানেজার সাহেব সিগারেট নিলেন। প্রথম টান দিচ্ছেন। তার নার্ভ শান্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। ঘাড়ের রগ ফুলে উঠছে, চোখ মুখ শক্ত। ভদ্রলোকের বয়স 40ও হতে পারে, আবার 50-55 হতে পারে। রোদে চলে যাওয়া চেহারা, মনে হয় দীর্ঘদিন ক্যানভাসারের চাকরি করতেন। রোদে রোদে ঘুরেছেন। ক্যানভাসারদের মতোই ধূর্ত চোখ, সারাক্ষণই ইঁদুরের মতো চোখের মণি নড়ছে। তিনি আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন। গলার ভারী স্বর আরও ভারী করলেন। প্রায় ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, বুঝলেন ভাই সাহেব, আপনাকে একজন জন্মান্ধ জোগাড় করতে হবে। তাকে নিয়ে লোকালয়ের বাইরে অমাবস্যা রাত্রিতে একটা লাউ গাছের বিচি পুঁততে হবে। আমি হাই তুলতে তুলতে বললাম, আপনার দেখি জন্মান্ধরির কারবার। ভদ্রলোক আহত গলায় বললেন, আমাকে কথা শেষ করতে দিন। মাঝখানে কথা বললে হবে কিভাবে? আপনার যদি কিছু বলার থাকে আমি কথা শেষ করি, তারপর বলবেন। আমি বললাম, জি আচ্ছা। ভদ্রলোককে বুঝিয়ে দেবার চেষ্টা করছি যে জন্মান্ধ বিষয়ক গল্প শুনতে আমার ইচ্ছে করছে না। ভদ্রলোক এই সহজ সত্য ধরতে পারছেন না। তিনি গল্প শুনিয়ে ছাড়বেন। এরপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রতিদিন খালি পায়ে স্রোতস্বিনী নদীর থেকে মাটির পায়ে 1 পাত্র করে পানি আনতে হবে। পানি আনার কাজটা করতে হবে মধ্যরাতে। সারা জীবনের সঞ্চয় কিছু মন্ত্রফন্ত্র কাউকে দিয়ে যেতে চাই। আরেক কাপ চা খাবেন? জি না। খান, আরেক কাপ খান। চায়ের সঙ্গে কোনো নাস্তা দেব? মুড়ি আছে, মুড়ি মেখে দিতে বলি? বলুন। ভদ্রলোক বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমি বসে আছি অন্ধকারে। আমার সামনে এতক্ষণ একটা হারিকেন ছিল। ভদ্রলোক ভিতরে ঢোকার সময় হারিকেন নিয়ে গেছেন। ভদ্রলোকের আচরণের মধ্যে কিছু মজার ব্যাপার আছে। ভেতরের বাড়িতে ঢুকলে সহজে বের হতে চান না। মুড়ির কথা বলে ভেতরে ঢুকেছেন, আর বের হচ্ছেন না। কখন বের হবেন কে জানে। ইনি আমাদের মোহাম্মদ ইয়াকুব, বাবা সুলাইমান, গ্রাম নিশাখালী, জেলা নেত্রকোনা। ভদ্রলোক কবিরাজ হলেও কথাবার্তায় মনে হচ্ছে মন্ত্রতন্ত্র জাদুটোনার ব্যাপার বিশেষজ্ঞ। ইয়াকুব সাহেব আমাকে খানিকটা পছন্দ করেছেন বলে মনে হচ্ছে। আজ নিয়ে তার সঙ্গে আমার 3য় দফা সাক্ষাৎ। এর মধ্যেই তিনি আমাকে অদৃশ্য হবার মন্ত্র শেখাচ্ছেন। অবশ্যই এটা তার কোনো একটা কৌশলও হতে পারে। ধূর্ত মানুষদের নানান ধরনের কৌশল থাকে। ইয়াকুব সাহেব এক হাতে মুড়ির বাটি এবং হারিকেন, অন্য হাতে কাপড়ের ব্যাগ নিয়ে ঢুকলেন। ইলেকট্রিসিটি আজ বোধহয় আসবেই না। নিন, মুড়ি খান। খেয়ে অবশ্যই আরাম পাবেন না, মুড়ি নেতা নেতা হয়ে গেছে। টিন ভালো করে বন্ধ করেনি। আমি গম্ভীর গলায় বললাম, মরা মুড়ি জীবিত করার কোনো মন্ত্র নেই? মন্ত্র পড়ে 3 বার ফু দিলেন, মুড়ি তাজা হয়ে গেল। ভদ্রলোক দুঃখিত গলায় তাকিয়ে রইলেন। আমি মুড়ি চাপতে চাপতে বললাম, ঠাট্টা করছিলাম। আমি বললাম, আপনার কাপড়ের ব্যাগে কি? আপনাকে একটা জিনিস দেখাবার জন্য এনেছিলাম। মানুষের একটা কঙ্কাল, নরমুণ্ডু। দেখান। আপনি অবিশ্বাসী টাইপ মানুষ, আপনাকে দেখাবো না। দেখানো আর না দেখানো সমান। সত্যিকার কোনো জহুরির হাতে পড়লে সে লাফিয়ে উঠত। বিশেষ ধরনের নরমুণ্ডু? খুব লক্ষ্য করে দেখুন। আপনার কাছে বিশেষ ধরনের মনে হয় নাকি সাধারণ মনে হয়? আমি বিশেষ কিছু দেখলাম না। বিশেষ কিছু বুঝতে পারছেন না? জি না। অক্ষিকোটর 2টা থাকে, এর যে 3টা সেটা বুঝছেন? আমি দেখলাম কপালেও একটা ফুটো। সেই ফুটোকে অক্ষিকোটর মনে করার কারণ নেই। হয়তো কোনো কারণে ফুটো হয়েছে। আপনি বলতে চাচ্ছেন জীবিত অবস্থায় এই মানুষটার 3টা চোখ ছিল? ইয়াকুব সাহেব নরমুণ্ডু থলিতে ভরতে ভরতে বললেন, সব মানুষেরই 3টা চোখ থাকে। 2টা দৃশ্যমান, একটা অদৃশ্য।
ও আচ্ছা, ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি বললাম, ইয়াকুব সাহেব আমি উঠি। ইয়াকুব সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। অতি বিনীত ভঙ্গিতে বললেন, একদিন এসে আমার সাথে 4টা খানা খান। দরিদ্র মানুষ, কিছু খাওয়াতে পারবো না। মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল আর ভাত। কবে খাবেন বলুন? আগামী সপ্তাহে আসি? জি আচ্ছা, আসুন। আপনার মোটা বন্ধুকেও নিয়ে আসবেন। ওনার জন্য একটা ওষুধ বানিয়ে রাখবো। খেলে ক্ষুধা কমে যাবে। অতি সুখাদ্যেও অরুচি হবে। ট্যাবলেট জাতীয় কিছু? জি, ফার্মেসির ট্যাবলেট না, বড়ি জাতীয়। সকাল বিকাল দুবেলা সেবব। বড়ি খেলে খিদে লাগবে না। জি না, এই ক্ষুধা মুক্তি ট্যাবলেট তো সারা বাংলাদেশের মানুষের জন্য দরকার। তৈরি আছে? থাকলে 2টা দিন, নিয়ে যাই, ট্রাই করে দেখি। জি না, তৈরি নেই। তৈরি করে রাখুন। ট্যাবলেটের নাম কি? কোনো নাম দেইনি। নাম দিন ইয়াকুবের ক্ষুধামুক্তি বড়ি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? আমি জবাব না দিয়ে হাঁটা ধরলাম। ফাতেমা খালা সিঙ্গাপুর থেকে ফিরছেন কিনা খবর নেওয়া দরকার। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।